ফ্ল্যাগশিপ ফোন, আর এই ফোনটা ইদানিং আমাদের বেশ ভ্যালু ফর মানি মনে হচ্ছে। এমনিতেই ওপো রেনো সিরিজ খুব জনপ্রিয়, তারপর এবার ওপো রেনো 14 প্রো যেন একটা আলাদাই অ্যাপিল নিয়ে এসছে। আসলে আমার যেটা মনে হয়, এখন মার্কেটে প্রচুর ফোন লঞ্চ হচ্ছে, 40, 50, 60 হাজার রুপির রেঞ্জে একাধিক ফোন আছে, কিন্তু সেই ফোনগুলো এমন কিছু স্পেসিফিকেশন আমাদের ডেলিভার করছে যেগুলো আমাদের ঠিক ভ্যালু ফর মানি লাগছে না, মনে হচ্ছে ফোনগুলো যেন ওভার প্রাইসড। সেখানে ওপো রেনো 14 প্রো এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন আর আনবক্সিং এর ভিডিও আমাদের চ্যানেলে এসেছিল। সেখানে স্পেসিফিকেশনস দেখেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এই ফোনটা যেন এই দামে ঠিক পয়সা উসুল হয়ে যাচ্ছে, কিন্তু স্পেসিফিকেশনস তো শেষ কথা বলে না। এক ঝলক একটা ফোন দেখে আমি বলে দিলাম ভালো ফোন, সেটা ঠিক মানতে অসুবিধা হয় না। তাই আমরা বেশ কিছুদিন ধরে ওপো রেনো 14 প্রো এই ফোনটা নিয়মিত ইউজ করছি। তার কারণ এই ফোনটা মার্কেটে বেশ জনপ্রিয় হয়েছে, লোকে কিনছে, জানতে চাইছে এই ফোনের ব্যাপারে, সঠিক ফিডব্যাকটা তো পৌঁছে দিতে হবে আপনাদের কাছে। আজকে তাই ওপো রেনো 14 প্রোর একটা ছোটখাটো লং টার্ম রিভিউ বলতে পারেন। আন্ডার 40,000 রুপিসে একটা ফ্ল্যাগশিপ ফোন কেমন করলো চলুন তাহলে জানার জন্য আজকের ভিডিওটা লাইক টাইক করে আমার সাথে একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন। প্রথমেই বলি, ফোনটার লুকস আর ডিজাইন, বিল্ড কোয়ালিটি যে ব্যাপারগুলো আছে সেগুলো এমনিতে ভালো। এই যে টাইটানিয়াম গ্রে কালারটা আমার কাছে আছে, এটা একটু ট্র্যাডিশনাল টাইপের দেখতে, একটু এলিগেন্ট লাগে, কিন্তু এর যে হোয়াইট কালারটা, তার মধ্যে যে ডিজাইন প্যাটার্নটা ফুটে উঠেছে, নিঃসন্দেহে সেটা প্রিমিয়াম লাগছে, ইউনিক লাগছে। আপনি যদি ভিড়ের মধ্যে ওই ফোনটা বার করেন, স্ট্যান্ড আউট করবেন। ওপো এইসব জায়গায় বরাবর খেলে যায়, কিন্তু আমার মনে হয় আজকাল ফোনে এত রকম ডিজাইন বেরোচ্ছে, ক্যামেরা বাম্পের এত রকম কায়দা হচ্ছে, ওপো কিন্তু সেই একটু পুরোনো স্টাইলে ক্যামেরা বাম্পের ডিজাইনটা রেখেছে। ওজন 200 গ্রামের মতো, এবং তার সাথে সাথে এত পাতলা ফোন, 7.5 মিলিমিটার থিক। এছাড়া সামনে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। ফ্রেমটাও যেহেতু মেটাল ফ্রেম, তাই এটা ধরে হাতে একটা কনফিডেন্ট ফিল আসে, মনে হয় না চট করে ফোনটা পরে ভেঙে যাবে। আর ফ্রন্টে ডিসপ্লের জন্য গরিলা গ্লাসের প্রোটেকশন তো আছেই, বেশ নিশ্চিন্তে থাকা যায়। এছাড়া IP66, 68, 69 সব রকম রেটিং আছে। একটা ফ্ল্যাগশিপ ফোনে এগুলো তো থাকবে, ঠিক আছে, কিন্তু এতে শুধু ডিউরেবিলিটি নিয়ে ভয় চলে যাচ্ছে, ওয়াটার রেজিস্ট্যান্ট হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। এটাতে আরেকটা সুবিধা হচ্ছে যে আন্ডার ওয়াটার ছবি তোলা যাচ্ছে, ভিডিও তোলা যাচ্ছে, এই অ্যাডভান্টেজটা আছে। কিন্তু এর যে 6.83 ইঞ্চি ডিসপ্লেটা এত স্মুথ, মানে শুধু স্ক্রল করতে গিয়ে স্মুথ না, অ্যানিমেশনও কিন্তু বেশ স্মুথ। 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে, যার ফলে গেম খেলতে গিয়েও কিন্তু একদম ফ্লুয়েন্ট একটা ব্যাপার আসছে। এইচডিআর কন্টেন্ট যখন আমরা দেখছি নেটফ্লিক্স বা ইউটিউবের, কালো জায়গাগুলো যেভাবে দেখা যাচ্ছে, নিঃসন্দেহে ডিসপ্লেটা দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আউটডোরেও দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, পিক ব্রাইটনেস বেশ ভালো। কিন্তু আমার মনে হয় এই দামে এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন আরো ব্রাইট হতেই পারতো। তবে ডিসপ্লেটা সাইজ বড়, 6.83 ইঞ্চি, পাঞ্চ হোল আছে এবং বেজেল প্রায় নেই। সব মিলিয়ে এই ফ্ল্যাট ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স কিন্তু নিঃসন্দেহে খুব ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও ভালোভাবে কাজ করেছে। আমরা যে এতদিন ধরে ইউজ করছি, একবার ওই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোনো রকম ফলস ফাউল করেনি। একটা কথা আগে থেকেই বলে রাখি যে এত বড় এত সুন্দর একটা ডিসপ্লে দেখে না আমার মনে হয়েছিল যে ইউটিউব ভিডিও চালাবো, একটু নেটফ্লিক্স দেখবো, HDR10+ তো আছেই। আর মাঝে মধ্যে সেটা করতে গিয়ে আমার মনে হলো যে এর যে স্পিকার, সেটা যথেষ্ট লাউড এবং যথেষ্ট ক্লিয়ার সাউন্ডও আসছে। হ্যাঁ, তবে পাশের ফ্ল্যাটের লোক এসে একবার বলেনি যে দাদা বাড়িতে সিনেমা চালাচ্ছেন। আর তাছাড়া সাউন্ডের মধ্যে যে বেসটা থাকে সেটা সুপার স্ট্রং নয়। আর এই কথা যেখানে উঠলোই সেখানে বলে রাখি যে হেপটিক ফিডব্যাক, অনেকেই এটা জানতে চান। এটা টাইপ করতে গিয়ে বেশ একটা প্রিমিয়াম ফিলিংই আসছে। গেমিং এর জন্য হোক বা টাইপিং করার জন্য একটা ক্রিস্প ফিলিং আছে। তবে এই ফোনের একটা বড় ইউএসপি, ফোনটা বড় বলে একটা বিশাল বড় ব্যাটারি দিয়ে দিয়েছে, 6200 mAh ব্যাটারি, তার সাথে সাথে 80 ওয়াটের সুপার হুক চার্জার। মানে চা খেতে খেতে আপনার ফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আমরা এই ব্যাটারি দিয়ে হেসে খেলে একদিন চালিয়েছি। ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে খুব ভালো। যারা বড় ব্যাটারি ব্যাকআপ যুক্ত ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হবে। মানে 7000 mAh ব্যাটারি বলে এটাকে চালিয়ে দেওয়া যায়। এছাড়া ওপো ব্যাটারির জন্য স্ট্যান্ড বাই ক্যাপাসিটি 5 বছরের দিয়েছে। সেক্ষেত্রে লং টার্ম ইউজ, দীর্ঘদিন ইউজ করার জন্য আমার মনে হয় ঠিকই আছে। বিশেষ করে এত টাকা যেখানে খরচা হচ্ছে, মনে হবে না যে এই ফোনটা 5 বছর চালায়। তো ওপো সেই জায়গাগুলো দেখেছে। আর এর সাথে ফোনটাকে প্রিমিয়াম বানানোর জন্য যেটা করতে হয় আর কি, 50 ওয়াটের এয়ার হুক ওয়্যারলেস চার্জিং সেটাও দিয়েছে। এবার ওয়্যারলেস চার্জিং আপনারা কারা কারা ইউজ করেন, আমি তো ইউজ করি না, কারা ইউজ করেন কমেন্টে লিখে জানাবেন। এবার এটা যেহেতু ওপোর ফোন, আমার প্রথম থেকে একটু সন্দেহ ছিল এবং ইউজ করতে গিয়ে আমার মনে হলো যে এই ফোনটা যে কসমেটিক্স এর ব্যবসা আছে সেটা বন্ধ করে দেবে ভেবেছে। মানে বলতে চাইছি, এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন সেলফি তুলেছি, এত রকম ফিল্টার আছে, এত কিছু আছে, মানে মেকআপ টেকআপ করার দরকার পড়বে না। স্ক্রিন টোন ভালো আসছে, 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, ডিটেলসও ভালো পাওয়া যাচ্ছে। এমনকি নড়াচড়া করলেও সেলফি কিন্তু শার্পই আসছে। আসলে ওপোর ফোন মানে বুঝতেই পারছেন যে এটা সেলফি টেলফি তোলার জন্য এইসব দিকে একটু বেশি নজর দেওয়া হয়। ওপোর ইউজাররা এগুলো করতে ভালোবাসেন। এবার দেখুন, আজকাল সব ফোনেই রেয়ার ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ছড়াছড়ি যাচ্ছে, কিন্তু টেলিফটো লেন্স দেওয়া এটা কিন্তু ওপো এই দামে দিয়েছে। আজকাল এই দামেও লোকে দিচ্ছে না, কি করে পারে জানি না। আল্ট্রা ওয়াইড সরিয়ে নিচ্ছে কেউ। তবে ওপো এখানে কিন্তু ক্যামেরাতে বেশ একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে। টেলিফটো লেন্স ব্যাপারটা আমার সবসময় পছন্দ, তবে আল্ট্রা ওয়াইড স্যাক্রিফাইস করে নয়, এখানে সবকিছুই আছে। আমরা ছবি
তুলেছি। টেলিফটো লেন্স থাকার ফলে পোর্ট্রেট ছবি কিন্তু খুব ভালো এসেছে। বেশ কিছু পোর্ট্রেট ছবি আমরা তুলেছি এবং বিভিন্ন ফোকাল লেন্থে তোলা যায়। এছাড়া মিস্টি, গ্লোয়িং, ড্রিমি এরকম নানা রকম ফিল্টার ইউজ করা যায়। ইনফ্যাক্ট ওপো রেনো সিরিজে ক্যামেরা খারাপ হলে সেটা মানতে পারা যেত না, এবং টেলিফটো জুম লেন্স যখন জুম করে ছবি তুলছি তখন কিন্তু বেশ পরিষ্কার ছবি পেয়েছি আমরা। এমনিতে 3.5x অপটিক্যাল জুম, কিন্তু 120x অব্দি জুম করা যায় এবং সেই ছবি মাঝে মধ্যে কাজে লাগানো যায়। এবার নাইট মোডের কথা যদি বলি তাহলে বলতে হয় যে এআই এসে গেছে, তো এখন নাইট মোড কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু রাত্রিবেলা ছবি ভালো আসছে। আর এই ফোনের আরেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, ফ্রন্ট ব্যাক দুটো ক্যামেরা দিয়েই 4K 60 FPS এ ভিডিও তোলা যায়। মানে ব্লগিং যারা করে, আর আমরা তো কন্টেন্ট ক্রিয়েশন করি, আপনারা জানেন না, মাঝে মধ্যে কাজে লাগে। তো 4K 60 FPS এ দুটো ক্যামেরা দিয়েই ভিডিও তোলার স্বাধীনতা, এটা বিশাল ব্যাপার। তার সাথে বোনাস সুবিধা যোগ হয়েছে, ফ্রন্ট রেয়ার দুটো ক্যামেরা দিয়েই HDR ভিডিও তোলা যাচ্ছে। এরপর ডুয়েল ভিউ ভিডিও, তারপর আন্ডার ওয়াটার ছবি তোলা, এই সবগুলো আরো মজাদার একটা এক্সপিরিয়েন্স যোগ করেছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তো আছেই এবং সেটা কাজও করছে ঠিকঠাক, কিন্তু ক্যামেরার যেটা ইউআই, সেই ইউআইটা মাঝে মাঝে একটু আধটু ল্যাগ করছে, নাহলে সব মিলিয়ে কিন্তু ক্যামেরার প্যাকেজ একদম কমপ্লিট। ওহ দেখুন, এত কিছু বলে ফেললাম, এর মধ্যে যে আসল জিনিসটা যেটা ফোনটাকে চালাবে, প্রসেসর, সেটার কথাই তো বলা হলো না। মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর, আমার মোটামুটি কনফিডেন্স ছিল মিডিয়াটেক ফোন খুব একটা গরম হতে দেবে না, ভালোই চলবে। তার উপর 12GB 16GB সব র্যামের ছড়াছড়ি। LPDDR5X র্যাম আছে। তবে একটা জিনিস, যে UFS 3.1 স্টোরেজ টাইপ থাকা সত্ত্বেও আমরা যখন হেভি মাল্টিটাস্কিং করেছি, গেম টেম খেলেছি, কোনো নোটিসেবল ল্যাগ কিন্তু চোখে পড়েনি। বড় বড় ফাইল আমাদের কপি করতে হয় যখন ভিডিও টিডিও শুট করি, সেখানেও কপি করতে যথেষ্ট ভালো ফাস্ট কাজ করেছে। অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি খুলে যাওয়ার ব্যাপারটা, মেমোরি ম্যানেজমেন্ট করা, অর্থাৎ অ্যাপ্লিকেশন খোলা আছে সেগুলো ক্লোজ করছে কিনা, সেই সব জায়গাতেও কিন্তু এই ফোনটা আমাদের হতাশ করে। তবে হ্যাঁ, আমরা হেভি গেম যখন অনেকক্ষণ ধরে খেলেছি তখন ফোনের ব্যাকসাইডটা সামান্য উষ্ণ হয়েছে, তবে ফোন গরম হচ্ছে না, হিটিং ইস্যু নেই, অল্প উষ্ণ হচ্ছে। এবার সফটওয়্যারের কথা যদি বলি, প্রথমেই বলে রাখি কিছু ব্লোটওয়্যার আছে, আমরা প্রথমেই সেগুলোকে ডিসেবল করে নিয়েছিলাম বা আনইনস্টল করে দিয়েছিলাম। এবার অ্যান্ড্রয়েড 15 এর উপর ColorOS 15 এগুলো তো আমরা চালিয়ে অভ্যস্ত। পরিষ্কার ইউআই কাস্টমাইজ করা যায় অনেক রকম ভাবে এবং ফিচার রিচ। আর এখন ইউআই এর কথা বলতে হলে এআই এর কথা বলে আপনাদের বোর করতেই হবে। এআই ফিচার যেগুলো আছে সেগুলো কিন্তু হেল্পফুল। ফটো আনব্লার করার সুবিধা, সার্কেল টু সার্চ, নোট অ্যাসিস্ট, ভয়েস অ্যাসিস্ট, এআই ফটো এডিটার, কল অ্যাসিস্ট্যান্ট, এরকম যেগুলো নর্মাল এআই থাকে সেগুলো তো সব আছেই। এই ব্যাপারে ডিটেলসে আমাদের বলা আছে প্রথম ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে। এবার এর মধ্যে এআই আমরা যতটা যা ব্যবহার করেছি, আসলে ডেইলি টাস্ক করতে গিয়ে আমরা যদি অভ্যাসের মধ্যে এআই কে ঢুকিয়ে ফেলি, কাজে কিছু লাগে, সুবিধা দেয়, তো এই ফোনটাতে সেখানে এআই স্মুথলি চলেছে। তো সেক্ষেত্রে দু একটা জিনিস বাদ দিলে এই ফোনটা এমনিতে কিন্তু এই দামে আমাদের যথেষ্ট পয়সা উসুল মনে হয়েছে এবং ভালো ফোন মনে হয়েছে। আসলে ব্যাপারটা কি, যে যারা কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া যারা প্রচুর ব্যবহার করে এবং যারা ফোনের ডিজাইন, ফোনের ক্যামেরা, এই ব্যাপারগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড, তাদের জন্য এই রেনো 14 প্রো এই ফোনটা কিন্তু একটা বেশ প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেবে, তাদের খিদে মেটাবে। সেক্ষেত্রে যদি আপনি হার্ডকোর গেমার না হয়ে থাকেন তাহলে রেনো 14 প্রো আপনার জন্য একদম ভালো একটা চয়েস হতে পারে। বিশেষ করে এই ফোনের কম্পিটিশনে এই দামে অন্যান্য যেসব ফোন আছে তার মধ্যে রেনো 14 প্রোকে এগিয়ে রাখতে ইচ্ছা করবে। এবার রেনো 14 প্রো অলরেডি সেল শুরু হয়ে গেছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অফার টফার বেশ কিছু আছে, কিছুটা কম দামেও পেতে পারেন, সেগুলো একটু চেক করে নেবেন। আর আজকের ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটু লাইক, সাবস্ক্রাইব এগুলো সব করে দিয়ে যাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।